শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান এজি। সরকারের এই 6 মাসে কি কার্যক্রম চললো, অর্থনীতি কেমন গেল, পররাষ্ট্রনীতি কেমন যাচ্ছে, কূটনীতি কেমন হচ্ছে, সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির সামাল দেওয়ার ক্ষেত্রে সরকারের দক্ষতা এবং সেই সঙ্গে নানা রকম প্রশ্ন, এসব বিষয় নিয়ে মূলত আজকে আমরা আলাপ করবো। 6-এর যোগ আজকে আমাদের আলাপের বিষয়। সেই সঙ্গে এসব বিষয় আলাপে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর আসিফ জাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং সেই সঙ্গে উপস্থিত রয়েছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। দুজনকে স্বাগত আমাদের এই আজকের আলাপে, আজকের এই আয়োজনে। মানে এই সময়ে তো সরকারের যে অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে, শুরু থেকে আমরা দেখছি সেই চ্যালেঞ্জগুলো দিয়ে আসলে একটু আলাপটা শুরু করি। মানে ক্ষমতা আসার পর থেকে আমরা দেখলাম যে তেলের সংকট, এরপর গ্যাসের সংকট, এরপর ক্রমবর্ধমান পরিস্থিতিতে আমরা দেখলাম বিদ্যুতের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সরকার। এই পরিস্থিতিগুলো সামাল দিতে হচ্ছে। এরপর আমরা দেখলাম সার নিয়ে এক ধরনের সংকটময় পরিস্থিতি তৈরি হলো, সেটিও সরকারকে সামাল দিতে হচ্ছে। মানে এই যে একের পর এক যে আমরা দেখছি যে তেল, গ্যাস, বিদ্যুৎ, সার, সরকারকে একের পর এক পরিস্থিতি সামাল দেয়া, মানে এগুলো শিল্প উৎপাদন, কৃষি উৎপাদন, এগুলো তো আফটারশক এক ধরনের রয়েছে আমরা জানি, কিন্তু এটার একটা পলিটিক্যাল তো আফটারশক রয়েছে। কি হতে পারে এই শকগুলো সামাল দেওয়ার ক্ষেত্রে, ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের দক্ষতার জায়গা, ব্যবস্থাপনার জায়গা কেমন দেখছেন? আসিফ জাহান, আপনাকে দিয়ে শুরু করবো আলাপ। না, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে এই সরকার যখন ক্ষমতায় এসেছে তখন যদি আপনি দেখেন একটা 2/3 মেজরিটি নিয়ে আসা সরকার, তার মানে হচ্ছে তার একটা খুব সিগনিফিক্যান্ট সাপোর্ট আছে, তার একটা সিগনিফিক্যান্ট লেজিটিমেসি আছে, এবং এসেনশিয়ালি যেটা বোঝা যায়, যদিও আমাদের কোনো বেসলাইন নেই এটা মেজার করার জন্য, কিন্তু যেহেতু 2/3 মেজরিটি নিয়ে একটা সরকার এসেছে, ধরা যায় যে তার একটা খুব ভালো সংখ্যক একটা ইনিশিয়াল সাপোর্ট ছিল। এখন এইটাকে আমরা বলি পলিটিক্যাল ক্যাপিটাল। এখন কোয়েশ্চেন হচ্ছে যে একটা গভর্নমেন্ট যখন সে ক্ষমতায় আসে, একটা গভর্নমেন্ট ক্ষমতায় আসার শেষের 2-3 বছরে সে আসলে কোনো রিস্কি কোনো কাজ করতে পারে না, তাকে হচ্ছে পরবর্তী ইলেকশনের কথা চিন্তা করতে হয়। গুরুত্বপূর্ণ বা যেটাতে অনেক বেশি রিস্ক অ্যাসোসিয়েট, এই ধরনের কাজগুলো সে নেয় হচ্ছে গিয়ে এই প্রথম 1 বছরের মধ্যে। এটা একটা কারণ আছে যে 1 বছর যেহেতু তার সাপোর্ট অনেক, সো সে অজনপ্রিয় কিছু সিদ্ধান্ত নিতে পারে, যার ফলে হয়তো তার সমর্থন কিছুটা কমবে, এই রিস্কটা সে নিতে পারে, এবং পরে সেটা আবার কভার করার সুযোগ থাকে। হ্যাঁ, 2 বছর বা 3 বছর পরে যদি এই পলিসিগুলোর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, তো তখন হচ্ছে সেটা একটা সুবিধা পেতে পারে। এখন আপনি যদি রিসেন্টলি কিছু জনমত জরিপের দিকে তাকান, তাহলে আপনি দুটো জিনিস পরিষ্কার, যে সরকারের আপনি যে অ্যাপ্রুভাল রেট, যে দেশ কোন দিকে যাচ্ছে এই সংক্রান্ত যে আলাপটা, ইনোভেশনের সার্ভে বলছে যে এটা প্রবাবলি ক্লোজ টু, এটা 50%-এর একটু উপরে। আইআরআর যে সার্ভে সেটা 44 বা 46, মানে 40 থেকে 50 এইরকম একটা জায়গায় বর্তমান সরকারের অ্যাপ্রুভাল রেটের জায়গাটা আছে। তো যদি সেটা ধরেন, তাহলে কিন্তু যে বিশাল সাপোর্ট নিয়ে সরকার এসেছে সেটা কিন্তু এখন নাই। তার মানে সেই পলিটিক্যাল ক্যাপিটালটা সরকার 1 বছর যাওয়ার আগে বেশ খানিকটা খুইয়েছে। যদিও প্রধানমন্ত্রীর একটা পার্সোনাল জনপ্রিয়তা এখনো আছে, তার মানে প্রধানমন্ত্রী চাইলে এখন উনি কিছু রিস্কি ডিসিশন নিলেও নিতে পারেন, কিন্তু ওভারঅল সরকারের জনপ্রিয়তা সিগনিফিকেন্টলি মানে একটা কমেছে আর কি। এবং এটা একটা কারণ হচ্ছে যে মানুষকে যখন জিজ্ঞেস করা হয়েছে প্রধান সমস্যাগুলো কি, এসেছে গ্যাসের সমস্যা, এসেছে বিদ্যুতের সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাও এসেছে। তার মানে আমরা যেগুলোকে বলছি প্রধান সমস্যা, সেই সমস্যাগুলো অলরেডি হচ্ছে কি আছে এখন। তার মানে সরকার আসলে নতুন ধরনের কোনো প্রোগ্রাম বা প্রজেক্ট নেবার বা নতুন ধরনের কোনো সিগনিফিকেন্ট ডিসিশন নেবার চাইতে সরকার এখন মূল জায়গাটা চলে যায় হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট। এই ক্রাইসিস ম্যানেজমেন্ট আমি কিভাবে করতে পারি। বিপদ যেটা হচ্ছে যে ক্রাইসিস ম্যানেজমেন্টে যেহেতু আপনি দেখছেন যে জন অসন্তোষ বাড়ছে, অনেক সময় যেটা হয় আপনাকে খুব দ্রুত কিছু পপুলার ডিসিশন যেটা শর্ট টার্মে ফল দিবে, লং টার্মে ক্ষতিকর। যেমন আপনি আওয়ামী লীগ সরকারের কাজকর্মের দিকে যদি তাকান, এই যে ক্যাপাসিটি চার্জ সংক্রান্ত যে কাজটা, শর্ট টার্মে সেটা ইলেকট্রিসিটির প্রোডাকশন বাড়িয়েছে, কিন্তু ক্যাপাসিটি চার্জ সংক্রান্ত যে ঝামেলা সেটাকে কিন্তু লং টার্মে আপনাকে দীর্ঘদিন ভোগ করতে হচ্ছে। আসিফ ফ্রেন্ড একটু যুক্ত করে আসিফ ভাই, সেটা হচ্ছে যে আমরা তথ্য উপদেষ্টার একটি বক্তব্য শুনলাম, তিনি বললেন আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি উচ্চ ভর্তুকি দিয়ে বিদ্যুৎ দেব নাকি লোডশেডিং এর মধ্য দিয়ে যাব। এই ধরনের বক্তব্য তো আমরা বিগত সরকারগুলোর সময় শুনেছি। রাইট, তার মানে হচ্ছে এরকম একটা সাথে আপনি বার্ডেনটা জনগণের উপরে ফেলতে চাচ্ছেন, এবং কিন্তু যেটা হচ্ছে যে বার্ডেনটা যে আপনি জনগণের উপরে ফেলবেন, ব্যাপারটা হচ্ছে আপনার যদি একটা সিগনিফিকেন্ট অ্যাপ্রুভাল রেট থাকে, তাহলে জনগণ যেভাবে রিয়াক্ট করতো, ধরা যাক আপনি এমপ্লয়মেন্ট দিতে পেরেছেন, আপনি ফুড সিকিউরিটি নিশ্চিত করতে পেরেছেন, এরকম একটা সিচুয়েশনে যদি আপনি বলেন যে আপনাকে আরও বেশি পে করতে হবে, তখন জনগণ যেভাবে রিয়াক্ট করবে, আর যখন হচ্ছে মানুষের ইকোনমিক অবস্থা খারাপ হচ্ছে সেই অবস্থায় যদি আপনি বলেন যে আপনাকে এক্সট্রা পে করতে হবে, তখনকার রিয়াকশনটা কিন্তু হচ্ছে গিয়ে ডিফারেন্ট হবে। সো সরকার কিন্তু এই চ্যালেঞ্জটার জায়গায় আছে। এইরকম একটা সিচুয়েশনে কয়েকটা ঘটনা ঘটে। নাম্বার 1, ব্যুরোক্রেসির ক্ষমতা বাড়তে থাকে।
কারণ যেহেতু হচ্ছে গিয়ে সরকার কোনো ধরনের রিস্কি সে নিবে না, সরকার ব্যুরোক্রেসির নর্মাল যে সিস্টেম সেটার মধ্যে দিয়ে পাস করতে চাইবে, পাস করতে চাইবে, সো ব্যুরোক্রেসির ক্ষমতা বাড়বে। দুই, যেটা হবে যে এরকম একটা সিচুয়েশনে অপোজিশন যখন এটার অপরচুনিটি নিতে যাবে, আন্দোলন করতে যাবে বা এটা করতে যাবে, সরকার হচ্ছে কি আবার সেটাকে অনেক সময় দমন করবার একটা চেষ্টা দেখাতে পারে, যেটা ওভারঅল আমরা যে এখন পর্যন্ত ধরুন যে একটা মোটামুটি সহাবস্থান টাইপের কিছু দেখতে পাচ্ছি। আপনি যদি দেখেন গত বেশ কয়েকদিনের কার্যক্রমে অলরেডি কিন্তু দেয়ার আর সাম ইন্ডিকেশন দ্যাট এই জায়গাটা চেঞ্জ হতে যাচ্ছে। অলরেডি আপনি ইনস্টিটিউশনাল যে রুলসগুলো আছে, জুলাই চার্টার থেকে ভায়োলেশন আপনি অলরেডি শুরু করে দিয়েছেন। আপনি মানবাধিকার কমিশন বলেন, গুম কমিশনার বলেন, আজকে খবর সংসদ শুরু হচ্ছে, এটা নিয়ে আলাপ হবে। হ্যাঁ, এবং অলরেডি মানে ক্যাবিনেটে কিন্তু এই সংক্রান্ত বিলের যে ড্রাফটটা বা যেটা আমরা দেখেছি সেটা খুব স্পষ্ট যে বিরোধী দলের এখানে অংশগ্রহণের জায়গাগুলোকে আপনি লিমিট করছেন। আজকেই যেটা খবর এসেছে একটা, যে স্থায়ী সংসদের যে স্থায়ী কমিটি, জুলাই চার্টারে যেটা সিদ্ধান্ত হয়েছিল যে আপনার বিরোধী দল থাকবে, প্রথম যে 4টা গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি সেটার চেয়ারম্যান বিরোধী দল থাকবে, এবং হচ্ছে একই সাথে আসনের অনুপাতে আরো খুব সম্ভবত 10টার চেয়ারম্যান হবেন বিরোধী দল। সেটি থাকছে না, সেটি হচ্ছে না। তার মানে হচ্ছে যে সরকার সেই অপরচুনিটিও, এইরকম একটা ব্যাপার যখন ঘটে যে ক্রাইসিসের জায়গায় সরকার হচ্ছে অনেক সময় এই অপোজিশনের জায়গাটাকে আরো মানে আরো হচ্ছে গিয়ে সংকুচিত করবার চেষ্টা করে, যেটা ওভারঅল ভবিষ্যতে এই ইন্ডিকেশনটা দেয় ভবিষ্যতে খুব সম্ভবত আমরা আবারও একটা কনফ্রন্টেশনাল একটা পলিটিক্সের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে এই সংঘাত এইটার জায়গাগুলো হচ্ছে গিয়ে আরো বাড়বে। সো এইটার কারণ সরকার এটাকে অন্য কোনোভাবে নিয়ন্ত্রণ করবার কোনো চেষ্টা আমি সরকারের এই মুহূর্তে দেখছি না। সৌরভ ভাই, মানে প্রশ্নটা এই জায়গাতেই, মানে যে ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে খুব গুছিয়ে সরকার এগুলো মোকাবেলা করার চেষ্টা করছে, নাকি ক্রাইসিস হলে একটা প্রেস ব্রিফিং ডেকে এক ধরনের স্টেটমেন্ট দিয়ে মানে দায় মুক্তি পাওয়ার চেষ্টা, এরকমই চলছে? ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা ডক্টর আসিফ শাহানকে। তার সাথে যে যোগ করার বিষয়ে কিছু সমস্যা তো উত্তরাধিকার সূত্রে পাওয়া, যে সংকট চলে আসছে, আওয়ামী লীগ সরকারের সময় ছিল, অন্তর্বর্তী সরকারের সময় ছিল, সেটার ধারাবাহিকতা। আরেকটি হচ্ছে যে বৈশ্বিক যে সংকট, এটি বিএনপি সরকার আসার পর, অর্থাৎ বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের অভিঘাত, সেটি বাংলাদেশে অনেক দেশই আছে, কিন্তু অনেক দেশের সক্ষমতা আছে মোকাবেলা, 2-4 মাস এটা নিজেই করতে পারে। আর যেসব দেশের জ্বালানিতে স্বনির্ভর, তাদের সমস্যা হচ্ছে না। তো বাংলাদেশ এক্ষেত্রে খুবই নাজুক অবস্থায়। জ্বালানি একটা, অন্য হচ্ছে নিত্যপণ্যের দাম। বাজেট একটা বলবো যে মোটামুটি একটা সহনীয় বাজেট ছিল, সাধারণ মানুষের উপর চাপ খুব বেশি পড়েনি। কিন্তু যখন খাদ্যপণ্য থেকে শুরু করে অন্যান্য জ্বালানির দাম বাড়া শুরু করলো, তখন চাপটা কিন্তু বাড়ছে ক্রমশ, বিশেষ করে একেবারে নিম্ন আয়ের মানুষ। দ্বিতীয়ত হচ্ছে চাপ সহ্য করা যায় কখন, যার হাতে পয়সা থাকে, যখন কাজ থাকে। কাজ না থাকে, এই যে আজকে ঢাকা শহরে লাখ লাখ ব্যাটারি চালিত রিক্সা, এবং তার প্রতিটা রিক্সার পিছনে 2জন, কোথাও 1জন মানুষ, তো কাজ না পেয়ে নিরুপায় হয়ে কিন্তু এখানে আসছে। তো এই অর্থনৈতিক ব্যবস্থাপনার ত্রুটি তো আছেই, বেশ দুর্বলতা আছে। সরকার অনেক ক্ষেত্রে, আপনি যেটা বলছিলেন যে সরকার অনেক ক্ষেত্রে কি করবে এ ব্যাপারে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। আপনি পরিবহন বলেন, কি সিদ্ধান্ত নিল, 6 মাসে কোনো পরিবর্তন হয়নি, অন্য ক্ষেত্রে হয়নি। পার্বত্য চট্টগ্রামে এক ধরনের অস্থিরতা আছে। এই পার্বত্য সমস্যাটা কিভাবে সমাধান করবে, প্রথম যে মন্ত্রী পদত্যাগ করলেন সেটা হলো পার্বত্য চট্টগ্রামের। যাই হোক, ধন্যবাদ জানাবো যে তার জায়গায় একজন পাহাড়িকেই নিয়ে আসা হয়েছে, কারণ ওখানে চুক্তিতে ছিলই যে একজন স্থানীয়কে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে, যেন পালসটা বুঝতে পারে সরকারের। এবার দেখলাম যে সংবাদ মাধ্যমে 2য় বা 3য় বৃহত্তম মন্ত্রিসভা, তার মধ্যে রেকর্ড সংখ্যক উপদেষ্টা এবং তার মানে সরকারের তো একটা থাকা উচিত ছিল, প্রশাসনকে যতটা দক্ষ যোগ্য করে কম লোক দিয়ে বেশি কাজ করানো। এখন তো মনে হচ্ছে বেশি লোক দিয়ে কম কাজ করানোর একটা সরকার বোধহয় এই চিন্তাভাবনা করছে বা এদিকে যাচ্ছে। অনেক, যেমন অর্থ মন্ত্রণালয় আছে, কি বলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এইসব মন্ত্রণালয় খুবই মানে গুরুত্বপূর্ণ এবং অনেক কাজ, সেখানে একাধিক মন্ত্রী থাকতে পারে। কিন্তু ধরুন সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়,
আরও অনেক মন্ত্রণালয়, আমরা তো পররাষ্ট্রে 3 জন পেলাম এখন সব। পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে এইসব মন্ত্রণালয় কী করবে এতজন লোক? স্বাভাবিকভাবে 3 জন লোক হলে বা 2 জন লোক হলে এক ধরনের চিন্তাভাবনার বৈপরীত্য থাকবে, এক ধরনের, বা আমি এক ধরনের চিন্তা করব, আপনি আরেক ধরনের চিন্তা করবেন, এবং এটা সমন্বয় করাটা একটু কঠিন। আবার তো আমাদের এখানে আছে যে কি বলে, ক্ষমতার অতি কাছে কে, সুতরাং তার কথা সবসময় বেশি গুরুত্ব গ্রাহ্য দিয়ে হয়। বিবেচনা। আরেকটা হচ্ছে যেটি শাহান ভাই একটু উল্লেখ করলেন, রাজনৈতিক সমস্যা। এটা তো আর উত্তরাধিকার সূত্রে না, রাজনৈতিক সমস্যা কাটানোর জন্য একটা নির্বাচন হয়েছে, জুলাই সনদ হয়েছে। তো এই সমস্যাটা আলোচনার মাধ্যমে সমাধান হবে। 6 মাস কিন্তু কম না, 6 মাসে এটা হয়নি। এটা এরকম না যে অর্থনৈতিক সমস্যা বা জ্বালানি সংকটে 6 মাসে 1 বছরে সমাধান করা যায় না। এটা কেন প্রথম 2 অধিবেশনে হলো না, এবং 3য় অধিবেশনে না হওয়ার কি না সেটা নিয়েও এক ধরনের সন্দেহ আছে। কোনটা 3য় অধিবেশনে সমাধানটা হবে কি? 3য় অধিবেশন তো না হওয়ার যথেষ্ট মানে দেখছি, সম্ভাবনা দেখছি। কারণ সরকারের অবস্থান সেই পূর্ব অবস্থানই, যে তারা জুলাই সনদ মানে, কিন্তু তারা যে আপত্তি করেছে সেই আপত্তিগুলো তাদের নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে সেগুলো তারা মানে এখন তো সেটাও মানতেছে। আচ্ছা, আর বিরোধী দল বলছে যে না, গণভোটের যে রায় সেটাকে অগ্রাধিকার দিতে হবে। তো আমি মনে করি যে এটার হচ্ছে যে সেই কি আমরা আবার পুরানো ধারায় যাব, সরকারি বিরোধী দল কোনো ব্যাপারে একমত হবে না। আমি কার ন্যায্যতার আমি বিচার করছি না, যে কারটা ন্যায্য বা কারটা অন্যায্য, কিন্তু তারা একটা সমাধানে আসতে পারবেন না কেন? যার অবস্থানে অনড় থাকবেন কেন? তাহলে তো গণতন্ত্র হলো না। তাহলে আবার আরেকটি নির্বাচন করে বিরোধী দল ক্ষমতায় আসবে, তখন তারা এটা বাস্তবায়ন করবে। এই 5 বছর জনগণ চেয়ে থাকবে, মানে এটা একটি সংকট। সৌরভ ভাই, একটু শাহান ভাইয়ের কথা সূত্র ধরেই বলি, তাহলে কি মানে এখন যে ম্যানেজমেন্ট দেখছেন সরকারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে সামাল দেওয়ার জন্য, সেক্ষেত্রে কি মানে তাহলে ধরে নেওয়া যায় যে ব্যুরোক্রেসি আবার আগের অবস্থানে ফিরে যাচ্ছে বা ফিরে যেতে পারে? ব্যুরোক্রেসি তো সরকারের অংশ, আমরা ব্যুরোক্রেসি যে আলাদা করছি সেটারও একটা কারণ। এই দেখেন কত রদবদল হয়েছে। তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার আসার সময় পুরো প্রশাসন তছনছ হয়ে গেল। এখন আমরা নির্বাচনের পর বিএনপি সরকার আসার পর শুনলাম যে ওই পুরো অন্তর্বর্তী সরকারটাই ছিল জামাত প্রভাবিত, জামাতের লোকজন ছিল, এবং জামাতের লোকজন বাদ দিয়ে এখন বিএনপির সাচ্চা যারা পরীক্ষিত তাদেরকে বসানো হয়েছে। প্রশাসনকে আমাদের এই ওয়েস্টমিনিস্টার সিস্টেমে যদি প্রশাসনকে এভাবে দেখা হয়, তাহলে এই প্রশাসন দিয়ে কখনোই মানে জনগণের সেবা হবে না। দলের সেবা হতে পারে, সরকারের সেবা হতে পারে, কিন্তু জনগণের সেবা হবে না। আপনি ধরেন কিছু ব্যবস্থাপনার ক্ষেত্রে সার সংকট, একবার দেখলাম সিদ্ধান্ত নিলেন যে ডিলারদের মাধ্যমে নতুন ব্যবস্থাপনা, আবার ডিলারদের কাছে ফিরে গেলেন। তো কোনটা করবেন? এক্ষেত্রে আমি সবটাই যে আমলাতন্ত্রের উপর চাপালেও হবে না। যিনি আমলাতন্ত্রকে চালান ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর তো এ ব্যাপারে তার যথেষ্ট জ্ঞান থাকতে হবে, যথেষ্ট চিন্তা থাকতে হবে যে কোনটি বাস্তবস্থিত আর কোনটি মানে বাস্তবায়ন করা সম্ভব না। তা সরকারের মধ্যে বাস্তবায়ন এবং বাস্তবায়ন করা সম্ভাবনার মধ্যে একটা বেশ দোলাচল, এবং সরকারও অনেক ক্ষেত্রে সরকার কোনটা সিদ্ধান্ত নেবে, কোনটা সঠিক না বেঠিক, এটাই। এবং সবার আগে যে রাজনৈতিক স্থিতিশীল, ধরুন যে কোনো এই যে জ্বালানি সংকট, আমরা বিরোধী দলকে পছন্দ করি বা না করি, সরকার তো সংসদের বাইরেও, সংসদ তো অনেকদিন ছিল না, যে বিরোধী দলের সাথে বসে একটা পরামর্শ নিতে পারত, একটা যে আলোচনা করতে পারতো যে এই সংকটটা কিভাবে সমাধান। এমনকি সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের কতজনের পরামর্শ নিয়েছেন আমি জানি না, কিন্তু সাধারণত নেওয়া হয় না, মানে শোনাই হয় না, তারপর নেওয়া হবে তো পরে। এক ধরনের মন্তব্য একটু নেই সৌরভ ভাই, সেটা আসিফ ভাই, সেটা হচ্ছে যে সরকার এই যে দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে যাচ্ছে এক ধরনের, কেন এরকমটা হচ্ছে? আপনি শুরুতেই বলছিলেন যে সরকার তো আসলে বড় জনসমর্থন পেয়ে তারা এই সরকার গঠন করেছে, তাদের মধ্যে কেন দ্বিধা থাকবে যে কোনো বিষয়ে? তারা জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে কাজ করার জন্য, তারা কেন এই দ্বন্দ্বের মধ্য দিয়ে যাচ্ছে? সরকার কেন মানে সাহসী বা চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিতে
মানে এখনো এক ধরনের দোলাচলের মধ্য দিয়ে যাচ্ছে, দ্বিধান্বিত কেন সরকার? দেখুন, এই জায়গাটায় যদি আসেন তাহলে হচ্ছে কি গভর্নমেন্টের মানে রাজনৈতিক সরকারের কথা বলতেছি আমি, তার ক্যাপাসিটির একটা কোয়েশ্চেন, তার আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা প্রশ্নের ব্যাপারটা হচ্ছে গিয়ে চলে আসে। এটা সত্যি কথা যে আপনি হচ্ছে গিয়ে ব্যুরোক্রেসিকে দোষ দিতে পারেন না, অ্যাবসলিউটলি রাইট। কিন্তু আরেকটা ব্যাপার আছে, সেইটা হচ্ছে যে ব্যুরোক্রেসি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা অ্যাপয়েন্টেড অর্গান, এবং সেই অ্যাপয়েন্টেড অর্গান ব্যুরোক্রেসির যে বৈশিষ্ট্য, ইন জেনারেলি ব্যুরোক্রেসির যে বৈশিষ্ট্য, রুলস রেগুলেশনস, এইটা নিয়ে ব্যুরোক্রেসির জীবন কাটে হচ্ছে এইটা নিয়ে। একজন আমলার পুরো জীবনটাই হচ্ছে রুলস অফ বিজনেস, অ্যালোকেশনস অফ বিজনেস, সেক্রেটারিয়েট রুলস, এইটা হচ্ছে তার জীবন। সো তিনি ইনস অ্যান্ড আউটস হচ্ছে খুব ভালো মতো জানেন। এখন তিনি একটা ব্যুরোক্রেসি, যেহেতু তার এই নলেজটা আছে, যেটাকে আমরা ডিসক্রেশন বলি, এই ডিসক্রিপশনটা সে ইউটিলাইজ করতে পারে তার ক্ষমতা বাড়ানোর জন্য। এইটা বাংলাদেশ না শুধু, এটা দুনিয়ার সকল দেশের ব্যুরোক্রেসির টেন্ডেন্সি হচ্ছে এইটা। এখন সেইটাকে কন্ট্রোল করার দুইটা মেকানিজম, একটা হচ্ছে আপনি যে পলিটিক্যাল অ্যাক্টরদের কথা বলছেন, মন্ত্রী যাদের কথা বলছেন, তাদের ক্যাপাসিটি, তারা এই জিনিসটা বোঝেন কিনা, এটাকে কিভাবে অ্যাড্রেস করতে হবে। দুই, আপনি কোনো জবাবদিহিতার মতো কোনো মেকানিজম আপনি তৈরি করেছেন কিনা। এই দুইটা জিনিসের মাধ্যমে আপনি ব্যুরোক্রেসিকে একটা কন্ট্রোলের মধ্যে রাখেন। ব্যুরোক্রেসির যে ক্ষমতার কথা আমি বলছি, যেটাকে আমরা বলি ডিসক্রিশনারি পাওয়ার, এটাকে আপনি এলিমিনেট করতে পারবেন না, কোনো দিন পারবেন না, এটা সম্ভব না। কিন্তু এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন কিনা সেটা হচ্ছে কোয়েশ্চেন। সমস্যা যেটা হচ্ছে, যেমন আমরা একটু আগে যেটা বলছিলাম, যে আপনি যদি দেখেন যে 51 জন মন্ত্রী, তাদের ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্কটা দেখেন, সংখ্যা নিয়ে আমি অত বেশি মাথা ঘামাই না সংখ্যা, কারণ বিএনপি যখন 2001 সালে যে সরকার গঠন করেছিল, তাতে হচ্ছে গিয়ে 61 জন ছিলেন হচ্ছে গিয়ে এইসব মন্ত্রী। সমস্যাটা হচ্ছে আপনার ডিভিশন অফ ওয়ার্কটা কীরকম। আপনি একটা মন্ত্রণালয় যেখানে 2 জন প্রতিমন্ত্রী, 1 জন মন্ত্রী, আপনার একটা মন্ত্রণালয় যেখানে 1 জন মন্ত্রী, 1 জন প্রতিমন্ত্রী, 1 জন উপদেষ্টা, আপনার আরেকটা মন্ত্রণালয় যেখানে একই রকম একটা হিসাব আপনি রেখেছেন, আবার একজন ব্যক্তি 3টা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছেন, সেরকম উদাহরণ আপনার আছে। তাহলে আপনি এই যে বিভিন্ন লোকজনকে বিভিন্ন মন্ত্রণালয়ে বসাচ্ছেন, তাদের ক্যাপাসিটি অ্যাসেসমেন্ট কি হয়েছে, তারা এটা পারেন কি না পারেন সেটা আপনি দেখেছেন কি না। আর দুই হচ্ছে, আপনি যখন এই রকম একটা সিস্টেম তৈরি করেন, তখন যেটা হয় যে তাদের মধ্যে তো কোনো কোঅর্ডিনেশন থাকে না। একজন মন্ত্রীর যে মতামত, প্রতিমন্ত্রীর যে দায়িত্ব, উপদেশের যে দায়িত্ব, এই দুটোর মধ্যে যদি আপনি কোনো পরিষ্কার ডিফারেন্স করতে না পারেন, ডিভিশন অফ ওয়ার্ক যদি আপনি করতে না পারেন, তাহলে তাদের মধ্যে কোঅর্ডিনেশনের একটা পার্থক্য হবে। কে এখানে মূল বক্তব্য রাখছেন সেই ইস্যুটা তৈরি হবে, এবং এর ফলে একটা অ্যাম্বিগুইটি তৈরি হয়। যে কোনো একটা সরকারে যখন এই ধরনের কোনো অ্যাম্বিগুইটি তৈরি হয়, আমি যেটা বললাম যে প্রশাসনের, এটা আমি প্রশাসনের দোষ দিচ্ছি না, এটা প্রশাসনের কমন টেন্ডেন্সি, যেহেতু রুলস রেগুলেশনটা সে সবচেয়ে ভালো জানে, সে কিন্তু এটা সুযোগ নিয়ে তার ক্ষমতাটা সে বাড়াবে, এটা স্বাভাবিক। এখন এইটাকে আপনি অ্যাড্রেস করতে পারছেন, এটা ব্যুরোক্রেসির দোষ না, এটা আপনার যে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তাদের দোষ। এইটা হচ্ছে একটা জায়গায়। সো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট আপনি হচ্ছে সেটাকে কন্ট্রোল করতে পারছেন না, বরং আমরা যেটা দেখতে পাচ্ছি, ব্যুরোক্রেসিকে আপনি এইভাবে কন্ট্রোল না করে আপনি বরং যেটা করছেন, সারেন্ডার করছি, আত্মসমর্পণ করছি। শুধু আত্মসমর্পণ না, আপনি যেটা করছেন যে অনেক জায়গায় আপনি দলীয় লোকজনদেরকে ক্যারিয়ার পজিশনে বসাই দিচ্ছেন। আপনি ইলেকশন কমিশনের অতিরিক্ত সচিব পদমর্যাদার জায়গায় আপনি একজন আপনার লোককে হচ্ছে গিয়ে বসাচ্ছেন, নাম্বার 1। এবং শুধু সেইটা না, আমি কিন্তু জেলা প্রশাসক এই পদগুলোর কথা বলছি না, আমি বলছি ক্যারিয়ার পজিশনগুলোতে আপনি পলিটিসাইজেশন করা শুরু করছেন। এইটা একটা বড় ধরনের সমস্যা হচ্ছে তৈরি করছে। দুই হচ্ছে, আপনি যদি এই সরকারের আমলে আপনি যদি সচিবালয়ে সেক্রেটারি এবং এই লেভেলের লোকজনদেরকে যদি দেখেন, একটা মজার ব্যাপার দেখবেন, তাদের ম্যাক্সিমাম হচ্ছে কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্টে আছেন। তারা কিন্তু হচ্ছে এখন বর্তমানে সরকারি কর্মকর্তা হিসেবে নেই, তারা অনেক আগে রিটায়ারমেন্টে গেছেন, তাদেরকে আপনি নিয়ে আসছেন। তাহলে আপনি এমন লোকজনদেরকে নিয়ে আসছেন, প্রবাবলি আপনি এদেরকে যারা আছে তাদেরকে হয়তো আপনি বিশ্বাস করতে পারছেন না। এটা এক্সিস্টিং ব্যুরোক্রেসিকে একটা বাজে সিগন্যাল দিচ্ছে। আর আপনি যখন এরকম কন্ট্রাকচুয়াল ইস্যু করছেন, তাহলে ব্যুরোক্রেসির ভেতরে যারা আছে তাদের মধ্যে হচ্ছে মোরালের ঘাটতি হচ্ছে, তারাও দেখছে যে তাদের প্রমোশনের জায়গাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবং আপনি এমন লোকজনদেরকে আনছেন যারা আসলে ব্যুরোক্রেসির যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জ সম্পর্কেও অবহিত নয়। তাহলে সরকার যে কাজ করবে এই পুরো জায়গাটাতেই তো হচ্ছে কি আপনি একটা ওভারঅল সমস্যা তৈরি করছেন, যে সমস্যাটাকে যে কারণে প্রপারলি ফাংশন করাটা কঠিন হয়ে যাচ্ছে। আমরা একটু বিরতি নিয়ে ফিরে আসি, তারপর সোহরাব ভাইয়ের কাছে আবার আসবো। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। সৌরভ ভাই, মানে যে প্রসঙ্গটি আলাপ করছিলাম, তাহলে কি মন্ত্রণালয়গুলোতে যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, তাদের মধ্যে মানে আন্তঃসমন্বয়ের ঘাটতির কারণে এই সরকারের
সিদ্ধান্ত নিতে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে যেতে হচ্ছে? না, ঘাটতি থাকা না থাকার চেয়েও আমরা দেখতে চাই ফলাফলটা, মন্ত্রণালয় কীভাবে চলছে, তার যে নীতি পরিকল্পনার কতটা বাস্তবায়ন হয়েছে। 6 মাস পর মন্ত্রিসভা কিছুটা রদবদল হলো, তাই তো? হ্যাঁ, এটা দিয়ে কি বার্তা দিল সরকার? কিন্তু না, বার্তার চেয়ে হলো কিসের ভিত্তিতে? হ্যাঁ, আপনি যদি একটি মানে দৈবচরণে 10 জনের কাছে জিজ্ঞেস করেন যে এটা কি যোগ্যতার ভিত্তিতে হয়েছে, এটা পারফরমেন্সের ভিত্তিতে হয়েছে, 10 জনই বলবে যে না, সেটা হয়নি। সুতরাং এক ধরনের পছন্দ অপছন্দ, এক ধরনের সিদ্ধান্ত যে আমি নিলাম, অথবা কোনো চাপও হতে পারে বা কারো কোনো পক্ষের চাপও হতে পারে। তো সুতরাং এই মন্ত্রিসভার যে এই সমস্যাটা, এটা শুরু থেকেই ছিল, এটা কাটানো উচিত। আর দ্বিতীয় হচ্ছে যে মানে বার্তার জায়গাটা কি আছে না যে আরো 6 মাস পরে হয়তো আবার চেঞ্জ করব, মানে পারফরমেন্স করতে না পারলে হয়তো চেঞ্জের একটা সম্ভাবনা থাকবে। সমাজ তো চলে গেল, এবং এই সমাজে যাদের সম্পর্কে আমরা যেসব মন্ত্রণালয় সম্পর্কে বেশি অভিযোগ সেখানে কোনো অভিযোগ সংবাদ মাধ্যমে আভাস ছিল, হতে পারে, কিন্তু হয় না, অভিযোগ সংবাদ মাধ্যমে আসছে বা এই মন্ত্রণালয় চালাতে পারছে না, ওই মন্ত্রণালয় তো হাত দেওয়া হয়নি। তো সুতরাং এক ধরনের মানুষের মধ্যে তো প্রশ্ন, আস্থা কিন্তু একটা বড় যোগ। 2/3 সংখ্যাগরিষ্ঠতা একদিক দিয়ে ভালো, একদিকে অতি আত্মবিশ্বাসী করে তোলে। এবং বাংলাদেশে এ পর্যন্ত 2/3 সংখ্যাগরিষ্ঠ যেসব দল পেয়েছে, তার প্রস্থান কিন্তু খুব আনন্দদায়ক হয়নি। তাই আমার মনে হয় যে এই বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা এই বিষয়টা মনে রাখবেন, কারণ তারা একটা আমাদের সংসদীয় গণতন্ত্রের যে সৌন্দর্য, সেটা কিন্তু আমরা কখনোই উপভোগ করতে পারিনি। যারা এক ভোটে জিতেছেন তারাও মনে করে সবকিছু তার। হ্যাঁ, আপনি ধরেন 96 এবং 91 নির্বাচনে কোনো দলেরই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল না, অন্যের সহায়তা নিয়ে সরকার করেছে। পরে নারী আসন টাসন নিয়ে তাদের সংখ্যাগরিষ্ঠতা হয়েছে, কিন্তু ওই 2 সংসদ কি খুব ভালোভাবে চলেছে? পরবর্তী সংসদের নির্বাচনই হয়েছে খুব ইমব্যালেন্স, যেটা বলে ভারসাম্য। সৌরভ ভাই, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে সরকার কি নিজের দলের লোকজনের উপর আস্থা রাখতে পারছে না? মানে এই প্রশ্নটা কেন করলাম, কারণ রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দেখলাম 70 অনুচ্ছেদকে উপর ভর করে আসলে এই যে নির্বাচনটা দেয়া হলো, এটা তো আসলে বিএনপি কি ধরে নিচ্ছিল যদি এটি না থাকে তাহলে তার দলের এমপিরা অন্য কাউকে ভোট দিতে পারে, এই সংখ্যার জায়গায় কি ছিল? কেন চাপের মুখে ফেলে রাষ্ট্রপতি নির্বাচনটা করতে হতো? বিএনপি তো জিতবে, এটা বিএনপি জানার কথা, কারণ 2/3 বিএনপির যে সংসদ সদস্যের যে সংখ্যা, তার চেয়ে বেশি ভোট পেয়েছে, কারণ ওই স্বতন্ত্রের কয়েকজনে ভোট পেয়েছে। আর এটি একটা এক ধরনের উদ্বেগ থেকে, উৎকণ্ঠা থেকে, অথবা দুর্বলতা থেকে এই ধরনের বার্তা দেওয়া, অর্থাৎ 70 অনুচ্ছেদ আমরা যখন প্রয়োজন হবে তখন কাজে লাগাবো, এই মানসিকতা। পরের বার কাজে লাগাবো, এবার না, পরের বার না। কিন্তু এটা বলছে যে হ্যাঁ, না, 70 অনুচ্ছেদ বাদ দিয়ে পরের নির্বাচন হবে। এখন সংসদীয় কমিটির ক্ষেত্রেও তো একই কথা বলা হচ্ছে, যে আগে সংবিধান সংশোধন হতে হবে, তারপর বিরোধী দল তার ন্যায্য হিস্সা পাবে। এখন এই যে আগে সংশোধন না পরে ন্যায্য হিস্সা, তো এইটা তো একটা মানে অহেতুক বিতর্ক। এটা দুই পক্ষ মিলে আলোচনা করে সমাধান করা উচিত। এক্ষেত্রে স্পিকারও একটা ভূমিকা নিতে পারেন। হ্যাঁ, মানে আমরা যদি গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা, সে যদি একসঙ্গে চলতে না চাই, আর ধরুন প্রথম 2 অধিবেশনে তো খুব এক হচ্ছে ভালো পারফরমেন্স কেউ দেখায়নি, বিরোধী দল আরও নাজুক দেখিয়েছে, কারণ তাদের অভিজ্ঞতার অভাব, এটাই মনে হচ্ছে। কারণ সাধারণত জাতীয় সংসদে বিরোধী দল আক্রমণ করে, সরকারি দল সেই আক্রমণ ফেরায়, কিন্তু আমরা গত 2 অধিবেশনেই দেখলাম যে সরকারি দল আক্রমণ করে, বিরোধী দল এটা ডিফেন্স করতেছে। তো এটা আমরা চাইব যে আগামী এই যে 3য় অধিবেশনে এই রাজনৈতিক সমস্যাটার সমাধান, এবং যে ব্যক্তি আক্রমণের যে ইস্যুটা আমরা দেখেছি যে গেল 2 অধিবেশনে, মানে সরকারের জনগণের যে মূল সমস্যাগুলো বা যেই সমস্যাগুলো নিয়ে আলাপ হওয়া দরকার, তা না হয়ে একে অপরের ব্যক্তি আক্রমণ নিয়ে ব্যস্ত ছিল। এটার একটা কারণ নির্বাচন নিয়ে কিন্তু এই বিশেষ করে বিরোধী দলের মধ্যে একটা কি বলে, নির্বাচনের ফলাফল তারা মেনে নিতে পারেনি। তারা মনে করে যে তারা জয়ী না হলেও এই আসন পাওয়ার কথা না,
এর চেয়ে বেশি আসন পাওয়ার কথা, বিরোধী বিএনপি 2/3 পাওয়ার কথা না, বিএনপি হয়তো জিততো, এটা হচ্ছে তাদের ধারণা। আবার বিএনপি মনে করে যে প্রশাসন ছিল জামাত ইসলামীর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পক্ষে কাজ করেছে, এই কারণে তারা সব মিলিয়ে কত 90টি না 90 হয়েছে এই নারী সংরক্ষিত আসন সহ, মানে 66 বোধহয়, এই 66 বা 68 হচ্ছে জামাত ইসলামের, আর এনসিপির 6টি। কথা হচ্ছে কি, আমাদের দেশে ধরুন মানে জনগণ কি প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা যাচাই করে ভোট দেওয়ার সুযোগ আছে? না, নেই। ভোট দেয় প্রথমত প্রতীকে, দলকে, এবং দলের প্রধান নেতাকেও না, প্রয়াত নেতার নামে ভোট হয়। সেখানে এই মানে যাচাই করা, জনপ্রিয়তা যাচাই করাটা বেশ কঠিন। প্রতিটি এলাকা, তারপর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তিগত প্রভাব, দলীয় প্রভাব, অর্থের প্রভাব, পেশি শক্তির প্রভাব, এই নির্বাচনে হয়তো পেশি শক্তির প্রভাব। সৌরভ ভাই, মানে প্রশ্নটা এই জায়গাতেই এখন, যেই জায়গাতে আসলে আমি জিতে যাব নিশ্চিতভাবে জানি, সেই জায়গাতেও আমি ঝুঁকি নিতে রাজি নই, মানে সরকার এই জায়গাতেও সাহসটা কেন দেখাতে পারছে না? সেই জায়গাতেও কেন এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে? সেই জায়গাতেও কেন সরকার নিশ্চিতভাবে জয় হবেই সেটা নিশ্চিত করে মাঠে নামতে চাইছে? কোনটা? এই রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুটার কথা বলছি। রাষ্ট্রপতি নির্বাচন না, এটি বিরোধী দলকে দেখানো যে তার ক্ষমতা বেশি, সরকারি দলের যে ক্ষমতা বেশি, এবং বিরোধী এখানে আবার সরকারি দল মানতে পারেনি যে তাদের প্রার্থীর বিরুদ্ধে আরেকজন প্রার্থী দেবে। এটা মনস্তাত্ত্বিক লড়াই। হ্যাঁ, কারণ আবার তারা আরেকটি বেশ রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছে জামাত ইসলামী, যে জামাত ইসলামী 71-এ মুক্তিযুদ্ধের বিরোধী দল হিসেবে পরিচিত, তারাই একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে প্রার্থী করেছে এটি। এবং আমরা দেখলাম যে এরকমও নাকি কথা ছিল যে যদি জামাত ইসলামী নির্বাচনে জয়ী হতো এবং সরকার গঠন করতো, ওই যাকে প্রার্থী করেছে তিনি রাষ্ট্রপতি হতেন। মানে আমাদের রাজনীতির নানা রকম মানে ঘোরপ্যাচ আছে এখন। কিন্তু মানুষ কি দেখতে চায়? মানুষ পারফরমেন্স দেখতে চায়। বিরোধী দলের কাছ থেকে তারা কি জনগণকে বলছে? বিরোধী দল তো জনগণের সমস্যা নিয়ে সমস্যার সামনে আনেনি। হ্যাঁ, মানে কি বলে, এখন তারা আমরা দেখছি জ্বালানি নিয়ে তারা রাস্তায় নেমেছে, এবং সর্বশেষ কিন্তু তার মধ্যে তারা যে এই দুটি অধিবেশনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হলো, এই চুক্তি নিয়ে তো বিরোধী দলেরই তো কথা, সরব হওয়ার কথা, চুক্তি নিয়ে আলোচনার দাবি জানাতে পারতো, জনজীবনের সমস্যা নিয়ে দাবি জানাতে পারতো, কিন্তু জানায়নি। এবং এক্ষেত্রে ওই যে বিরোধী দলের যে কি বলে তাত্ত্বিক জ্ঞানের যে ঘাটতি, মানে কোন ধারায় প্রস্তাব আনতে হবে এ ব্যাপারেও অনেক সরকারি দল এই অজুহাতে নাকচ করে দিয়েছে। সুতরাং আশা করি যে পরবর্তী অধিবেশনগুলো বিরোধী দলকে নিজেকে প্রস্তুতি নিতে হবে। সরকার পরিচালনার জন্য যে আমাদের নেতাদের যেন কোনো প্রস্তুতি থাকে না, সংসদেও কিন্তু সংসদ সদস্য হয়েছেন যারা, তাদের কতটা প্রস্তুতি আছে, তারা কতজন ভাবছে বিদেশে, যেমন যারা ধরেন যুক্তরাজ্যের কথাই বলি, একজন সংসদ সদস্য হতে হলে তাকে তৃণমূল থেকে কাজ করতে করতে আসতে হয়, এবং তাকে প্রশাসন বুঝতে হয়, তাকে রাজনীতি বুঝতে হয়। আর আমাদের এখানে মন্ত্রী এবং সংসদ সদস্যরা নির্বাচিত হন, তাদের একমাত্র যোগ্যতা রাস্তায় কে কত মানে জোরালো ভাষায় স্লোগান দিতে পারেন, বক্তৃতা দিতে পারেন, তার উপর আর কতদিন জেল কেটেছেন তার উপর ভিত্তিতে আসবো। সৌরভ ভাই, আপনার কাছে আসিফ ভাই, মানে শুরুতে আপনি বলছিলেন, আপনার আলাপ হচ্ছিল যে যখন সরকার এই ধরনের ভালনারেবল সিচুয়েশনের মধ্যে যায়, বিরোধী দল একটা সুযোগ নিতে পারে, কিন্তু সৌরভ ভাই বলছিলেন যে বিরোধী দল তো আসলে অনেক ক্ষেত্রেই অপ্রস্তুত তারা আসলে, মানে এক ধরনের সরকারের সাথে এক ধরনের সমন্বয়, এক ধরনের ছন্দ রেখেই তারা চলছেন। এই অবস্থায় সরকারকে সাহসী সিদ্ধান্ত নিতে ভাবতে হচ্ছে। আবার আরেকটি কথা আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের যতটা জনপ্রিয়তা, সরকারের যে অন্যান্য মন্ত্রী রয়েছে, সরকারের চেয়েও প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার জায়গাটা বেশি। প্রধানমন্ত্রী যেভাবে সরকার চালাতে চাইছেন বা তার মন্ত্রিসভা চালাতে চাইছেন, সেভাবে কি পারছেন? আপনার মূল্যায়ন কি বলে? আমি আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে একটু আর্টিকেল 70 নিয়ে আপনি যে প্রশ্নটা করেছেন যে রাষ্ট্রপতির সাথে, দেখুন আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি এটা মানে ল্যাক অফ কনফিডেন্স না, বা তার দলের কেউ ভোট দিবে সেই জায়গা থেকে না। বিএনপি এটা করেছে হচ্ছে স্পেসিফিক্যালি, বিএনপি শুধু জিততে চায় না, সে হচ্ছে গিয়ে তার নিয়ম অনুযায়ী খেলে জিততে চায়।
এটা 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 হচ্ছে এস্টাবলিশ তার করা indication, হ্যাঁ, কারণ 70-এর চেঞ্জ হবে কি হবে না সেটা তো হচ্ছে আর্টিকেল 70-র চেঞ্জ হবে কিনা কনস্টিটিউশনের এইটা। এখন বিএনপি যদি মেনে নেয়, এখনো তো হচ্ছে কি আপনার সংবিধান সংশোধনের কোনো কিছুই হয়নি, তাহলে বিএনপি যদি এটা মেনে নেয় তাহলে বিএনপিকে আপনি অনেক প্রশ্নের সম্মুখীন করতে পারেন, বাকিগুলা কেন হচ্ছে গিয়ে মানছেন। সো বিএনপি তার মতো রুলসেই হচ্ছে গিয়ে খেলছে, সেটাকেই হচ্ছে গিয়ে অজুহাত হিসেবে ব্যবহার করছে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট সে এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে, সেইটা আমার মনে হয়। এখন আপনার যে প্রশ্নটা ছিল সেই জায়গাটায় যদি আসি, মানে বিরোধী দল দুর্বল, সরকার যেভাবে চালাতে যাচ্ছে চালাতে পারছে কিনা প্রধানমন্ত্রী। না, কিন্তু যেটা বললাম যে প্রধানমন্ত্রী, আপনি যদি বিএনপি সরকার প্রথম দিকের কার্যকলাপগুলো যদি দেখেন, তারা যেই সময়টায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এটা হচ্ছে তার প্ল্যানের অংশ, সে ওইভাবে শুরু করেছিল। কিন্তু যেটা আমরা সবাই অ্যাকনলেজ করি যে ক্রাইসিসগুলো সরকারকে ফেস করতে হলো, এগুলো অনেকটাই তো আপনি তো অপ্রত্যাশিত, আপনি এগুলো হচ্ছে গিয়ে ধারণা করতে পারেননি যে এরকম একটা সিচুয়েশন হবে। এবং অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, কিন্তু এর ফলে যেটা হয়েছে দেখেন। আসিফ ভাই, একটা প্রশ্ন করি, আপনি সরকার, অপ্রত্যাশিত এমন পরিস্থিতি সামাল দিতে হবে বলেই তো আপনাকে ভোট দিয়ে জনগণ ক্ষমতার মসনদে বসিয়েছে। না, ওইটাই আমি বলছি যে সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনাকে, যেমন ফর ইনস্টেন্স আপনার এই কথা সূত্রতেই বলি, আমি ফ্যামিলি কার্ড ইন্ট্রোডিউস করেছি, মাসে মাসে 2,500 টাকা করে আমি যাচ্ছি, তার মানে আমার যে বাজেট আছে, আমার একটা বিশাল অঙ্কের অর্থ আমি হচ্ছে গিয়ে খরচ করছি সেফটি নেটের পার্সপেক্টিভে। আপনি বাজেট দিয়েছেন, সেই বাজেটে হচ্ছে গিয়ে আপনি কিভাবে এই অর্থ জোগাড় করবেন সেটা নিয়ে হচ্ছে গিয়ে সমস্যা আছে কিছু, বাট আমি ধরে নিলাম। এখন এই যখন ক্রাইসিস হচ্ছে তখন তো আপনার অলরেডি খরচ বেশি, ওই তহবিলে তো আরো টান পড়ছে, কারণ আপনাকে তো হচ্ছে গিয়ে এই গ্যাসের খোঁজ করতে হচ্ছে, এই জিনিসপত্রগুলো নিয়ে আসতে পারছে, রাইট। এখন এই ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে লেটস সে আপনি যদি এখন একটা ডিসিশন নেন যে আমি ফ্যামিলি কার্ড আপাতত আর বাড়াবো না, যা আছে সেটাই থাকবে, এর বেশি হচ্ছে কি আমি যাব না, এইটা একটা পলিটিক্যালি রিস্কি মুভ, কিন্তু আপনি সেটা নিতে রাজি আছেন কি আছেন না, ওই যেটা আমি বললাম। এখন আপনার যদি চিন্তা থাকে যে না, আমি পপুলার যে কাজকর্ম আমি করে যাচ্ছি, আমি সেটা করে যাব, তাহলে যেটা হবে হচ্ছে আপনি খরচ আবারও বাড়িয়ে যাচ্ছেন, কিন্তু সেই ক্রাইসিসকে ম্যানেজ করার জন্য হচ্ছে গিয়ে কোনো কিছু করতে পারছে না। এবং আপনি এদিক থেকেও নিশ্চিত যে আমি যদি এরকম একটা ক্রাইসিস বাড়াতে থাকি, এমন একটা অপোজিশন আছে সেইটা নিয়ে আসলে খুব একটা ঝামেলা কিছু করতে পারবে না, আপনি একটা ফ্রি পাস পাচ্ছেন। আমরা সেই ফ্রি পাসের ব্যবহারটাকেই হচ্ছে গিয়ে এখন দেখতে পাচ্ছি। আর আপনি যখন অপোজিশনের দিকে তাকান, আনফর্চুনেটলি দিস ইজ অ্যাবসলিউটলি রাইট, যে আমরা অপোজিশনের দিক থেকে এনসিপির ক্ষেত্র থেকে আপনি হচ্ছে গিয়ে তাও কিছু অ্যাক্টিভিটিস দেখবেন। এই 180 দিনের সরকারের ভূমিকা নিয়ে তাদের একটা মানে বক্তব্য পাওয়া গেছে। তারপরে হচ্ছে গিয়ে তারা বিভিন্ন সময় তাদের বিভিন্ন এমপি, হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে নাহিদ ইসলাম, তাদের বিভিন্ন কিছু প্রপোজাল দেবার চেষ্টা করেছে। জামাত একেবারে অনুপস্থিত এইসব বিষয়, এবং এইটা হচ্ছে সবচাইতে, এইটার একটা বড় কারণ হচ্ছে আপনি জামাতের এমপি যারা আছেন তাদের দিকে যদি তাকান, তাহলে তাদের মধ্যে স্পেশালাইজড এই জিনিসপত্রগুলো নিয়ে কাজ করার লোকজনের সংখ্যা মানে এখন পর্যন্ত হচ্ছে কি আমরা বেশ কম দেখতে পাচ্ছি। এবং এই যে আপনি ছায়া মন্ত্রিসভার কথা বলেন, আমার সন্দেহ আছে যে এই ছায়া মন্ত্রিসভার উদ্দেশ্যটা যেইটা আপনি ক্রিটিসাইজ করা এবং হচ্ছে গিয়ে বিকল্প সমাধানগুলো দেওয়া, এই পলিসির জায়গাটাতে আসলে জামাত কতখানি হচ্ছে গিয়ে কাজ করতে পারবে, সেই জায়গাটা একটা বড় ধরনের সমস্যা থাকছে। এখন এইটা হচ্ছে আপনার, আমরা যে উইক অপোজিশনের কথা বললাম, এখন সেই যেটা সমস্যা হতে পারে ভবিষ্যতে, যে এই উইক অপোজিশন, আপনি পলিসি ডিবেট চাচ্ছেন কিন্তু আপনার পলিসি ডিবেট করার ক্যাপাসিটি নাই, আপনি তখন কি করবেন? আপনি তখন রাস্তায় চলে যাবেন, আপনি তখন হচ্ছে গিয়ে মোবিলাইজ করার চেষ্টা করবেন। সরকারের বিপদের জায়গাটা এইটা করতে পারে, তার পপুলারিটি যত কমতে থাকবে, মানুষজন যত ব্যতিব্যস্ত হয়ে যাবে, তত বেশি হচ্ছে বিরোধী দলের অপোজ করার বা মোবিলাইজ করার সক্ষমতা বাড়তে থাকবে। তখন হচ্ছে আরেকটা নতুন ধরনের, যেটা আমি শুরুতেই বলছিলাম, যে একটা সংঘাতময় রাজনীতির দিকে আবারও আমরা যাচ্ছি কিনা, সেই জায়গাটায় বিষয় হবে। এটা যেটা বললাম, যেটা দুইটা ডাইমেনশন। একটা ডাইমেনশন হচ্ছে গিয়ে সরকার বিরোধী দলকে পার্লামেন্টে আসলে কতখানি অপরচুনিটি দিচ্ছে, দুই, আমি যে অপরচুনিটিগুলো দিচ্ছি সেটাকে নেবার মতো সামর্থ্য হচ্ছে গিয়ে অপোজিশন আছে কিনা। যেমন একটা ছোট উদাহরণ, যেটা আমরা হয়তো আগামী কয়েক মাস নজর রাখলে বুঝতে পারবো বিরোধী দলের ক্যাপাসিটিটা কীরকম। যে কোনো সংসদীয় ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিগুলোর মধ্যে একটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যেটা হচ্ছে সরকারের পার্টসটাকে
একদম সূক্ষ্ম হচ্ছে বিচার বিশ্লেষণ করে। সরকার কি টাকা কোথায় খরচ করছে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো, যেটা অফিস অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, আমাদের মহাহিসাব নিরীক্ষকের যে অফিসটা আছে, তারা যেটা দেন, তারা রিপোর্টটা দেন কিন্তু হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাছে। তাহলে পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেই হিসাব নিকাশ দেখতে পারে সরকার কোথায় হচ্ছে গিয়ে করাপশন করেছে, কোথায় অডিট আপত্তিগুলো আছে। এই প্রত্যেকটা কাজ হচ্ছে গিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটি খুব ভালোভাবে করতে পারে এবং সরকারকে বিপদে ফেলতে পারে। এখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির বিএনপি সরকার এই একটা কথা রেখেছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটির বর্তমান যিনি চেয়ারম্যান, এই অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কিন্তু জামাত ইসলামের। তার মানে হচ্ছে এই কমিটির এজেন্ডা ঠিক করার, এই কমিটির কাজকর্মকে নিয়ন্ত্রণ করবার একটা ক্ষমতা বিরোধী দলের আছে। এখন প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে, বিরোধী দলের সেই নেতার বা বিরোধী দলের এই ক্যাপাসিটি আছে কিনা, আমি এই রিপোর্টগুলো, এই তথ্যগুলো, এইটাকে ইউজ করে আমি হচ্ছে গিয়ে সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করতে পারবো। এইটা নিয়ে হচ্ছে আমি লেটস বিভিন্ন হিয়ারিং করব, এই হিয়ারিংগুলোর বেসিসে আমি সরকারকে প্রশ্ন করব, এগুলো নিয়ে হচ্ছে আমি মিডিয়াতে যাব। অল অফ দোজ আর ইম্পর্টেন্ট রোলস। এখন আপনার যদি ক্যাপাসিটি না থাকে, আপনাকে এত বড় একটা অপরচুনিটি দেওয়া আছে, আপনি হচ্ছে কিছুই করছেন না, কারণ সক্ষমতার অভাব, পরে আমি রাস্তায় নেমে গেলাম, রাইট, তখন হচ্ছে কি অন্য। আমাদের আগামী 3, 4, 5, 6 মাস, 1 বছর আমাদের খুব ভালো মতো দেখার একটা অপরচুনিটি হবে যে বিরোধী দল এত চমৎকার একটা সুযোগকে ব্যবহার করতে পারছে। সৌরভ ভাই, এই প্রশ্নটা করবো আপনাকে যে জামাত কেন শক্ত বিরোধী দল হয়ে উঠতে পারছে না? এত দীর্ঘদিন তারা রাজনীতি করে, তারপরও তারা মানে এনসিপি সরকারের আসলে 180 দিনের বিভিন্ন বিষয় নিয়ে বলছে, জামাত কেন পারছে না? শুনবো, একটা বিরতি নিয়ে ফিরে আসি, তারপর শুনবো। দর্শক, বিরতির পর আবারও ফিরছি। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। সৌরভ ভাই, যে প্রশ্ন রেখে গিয়েছিলাম, জামাত কেন শক্ত অপোনেন্ট হয়ে উঠতে পারছে না? দীর্ঘদিনের রাজনীতি করে তারা। এর একটা বড় কারণ হচ্ছে জামাত ইসলামী কখনো প্রধান দল হয়নি সরকারি বা বিরোধী দলে, সবসময় সহযোগী দল হয়েছে। তারা 86-তে নির্বাচন করেছে আওয়ামী লীগের সঙ্গে, অর্থাৎ এরশাদের অধীনে। তখন বিএনপি নির্বাচন করেনি। তারা চেয়েছিল তাদের আসনটা কীভাবে বাড়ানো যায় বা নিজের শক্তি দেখাতে। নিজের রাজনৈতিক জামাত শুরু থেকেই বাংলাদেশের রাজনৈতিক অস্তিত্বের লড়াইয়ে কিন্তু এই করেছে। তাদের বিরুদ্ধে যেহেতু 71-এর একটা বড় গ্লানি আছে, সেই গ্লানি কাটিয়ে ওঠা। সুতরাং কখনো বিএনপির সঙ্গে, কখনো আওয়ামী লীগের সঙ্গে, কখনো এরশাদের সঙ্গে তারা আপোষ করে চলেছে। সুতরাং তাদের মূল ধারায় আসার, মানে মূল শক্তি হওয়ার প্রস্তুতি ছিল না। ইচ্ছা হয়তো থাকে, কারণ সবারই যে সবচেয়ে কম ইন্টারিমের সময়টা তারা বুঝতে পেরেছিল তারা হতে যাচ্ছে অপোনেন্ট, তখন তো একটা প্রস্তুতি নিতে পারত। তখন প্রস্তুতি, বাংলাদেশে তো এমন, বাংলাদেশের প্রস্তুতি মানে কি, ভোট পাওয়াই তো প্রস্তুতি না। আরেকটি হচ্ছে, এনসিপির একজন নেতা বলছিলেন যে এই জামাত ইসলামী এবং এনসিপি বা অন্য রাজনৈতিক দলের পার্থক্য, জামাত ইসলামের যারা নির্বাচিত হয়েছেন বা রাজনীতির নেতৃত্ব দেন, তারা কিন্তু পেশাজীবী, কোনো চিকিৎসক, ইঞ্জিনিয়ার বা অন্য পেশার, বা তিনি একটা হয়তো বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন, একটা কলেজ পরিচালনা করেন, একটা হাসপাতাল পরিচালনা করেন। এই সামাজিক কর্মকাণ্ড হচ্ছে তাদের প্রধানই। এটি সামাজিকভাবে এর খুব গুরুত্ব আছে, কিন্তু এই রাজনৈতিক দায়িত্ব বা রাজনৈতিক ভাষাকে আয়ত্ত করা এবং এ নিয়ে যে গবেষণা করা, এ নিয়ে যে কথা বলা না, শুধু কথা বলা না, এ নিয়ে যে মানে কাজ করা, সেটার ঘাটতি আছে। সেটা আমাদের মূলধারার রাজনৈতিক দলেরও আছে, আওয়ামী লীগ বিএনপিরও আছে। এনসিপির নতুন দল, তাদের মধ্যে কিন্তু একটা ওই আমাদের দেখাতে হবে, মানে তার শক্তিটা দেখাতে হবে, এই চেষ্টাটা আছে, কিন্তু কেন জানি হারিয়ে যায়। যেটা হচ্ছে, সুতরাং জামাতের এই ঘাটতিটা আছে। সৌরভ ভাই, মানে জামাত যতদিন এরকম দুর্বল থাকবে, ততদিন পর্যন্ত কি বিএনপি নিজের মতো করে তারা রাজনীতিটা চালিয়ে নিবে এই বাংলাদেশে? বোঝাই যাচ্ছে বাংলাদেশের বিরোধী দলের উপর সরকারি দল কখনো নির্ভর করে না। বিরোধী দল যদি সমানে সমান থাকে, তাহলেও সরকারি দল সেটাকে আমলে নিতে চায় না। কারণ এই যে সরকার যে জনতুষ্টিমূলক কর্মসূচিগুলো নিয়েছে, এগুলো ভালো হতে পারতো, কিন্তু এর কি দলীয়করণের ঊর্ধ্বে না। এই সরকার তো কয়েক লাখ দিয়েছে মাত্র, কত 33 লাখ না 33 লাখ না কত। আওয়ামী লীগ সরকার তো 1 কোটি কার্ড দিয়েছিল। কাদের দিয়েছে? এখন যদি এই দেয়াটার মধ্যে যদি বিএনপি এই 33 লাখ ফ্যামিলি কার্ড না দিয়ে
30,000 মানুষের কর্মসংস্থান হয় এরকম কোনো কর্মসূচি নিত, এরকম কোনো পরিকল্পনা নিত, প্রতিষ্ঠান নিত, তাহলে কিন্তু বিতর্ক কম হতো এবং ওই প্রতিষ্ঠান তো সবার হতো। এখন যে ফ্যামিলি কার্ড পেয়েছে সে খুশি, যে পায়নি সে অখুশি। আর এটা বাংলাদেশে এত দারিদ্র্য প্রবণ, আপনি যার প্রয়োজন সবাইকে তো দিতে পারেনি। মাপটা কি হবে? বিবিএস এর জরিপ করেছে এবং এখানে দলীয় বিরোধী দল তো বলেছে, এমনকি সরকারি দলে একজন সংসদও তো দেখলাম যে বললো যে তার এলাকায় যে ফ্যামিলি কার্ড দিয়েছে তা মানে গরিবরা পায়নি, যার পাওয়ার কথা সে পায়নি, যার পাওয়ার কথা না পেয়েছে। এটা হবেই, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতেও এর উপরে ওঠা খুব কঠিন। সৌরভ ভাই, আমি আসবো আরেকটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, একটু আসিফ খানের কাছে যাই, ঝটপট সময় আমাদের শেষ। সেটা হচ্ছে যে এই যে সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বাধা আসছে, নৌকাবাজ করতে গেলে বাধা, কনসার্ট করতে গেলে বাধা, সিনেমা দেখাতে গেলে বাধা, মানে সরকার এসব জায়গায় সরকারের এক ধরনের ডিলেমা আমরা লক্ষ্য করছি। খুব নর্মাল স্টেটমেন্ট দিচ্ছে তারা, বলছে যে তথ্যমন্ত্রী বলছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠান বাধাবিঘ্ন হোক এমন মানসিকতা সরকারের নেই। এটা কি সরকারের সবল অবস্থান প্রমাণ করে? না, করে না। আমি লিখেছিলাম, মানে দেখুন, শঙ্করের একটা উপন্যাস আছে চৌরঙ্গী, সেখানে একটা গল্প আছে এরকম যে একটা পত্রিকায় একবার বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে আমরা এমন একজন চাকরি প্রার্থী খুঁজছি যিনি রবীন্দ্রনাথের মতো বাংলা বলবেন, তুলসীদাসের মতো হিন্দি বলবেন আর শেক্সপিয়ারের মতো ইংলিশ বলবেন। তো শেষ পর্যন্ত তারা এমন একজনকে নিয়োগ দিল যে হচ্ছে বেসিক্যালি রবীন্দ্রনাথের মতো হিন্দি বলে, তুলসীদাসের মতো ইংলিশ বলে আর শেক্সপিয়ারের মতো বাংলা বলে। আমাদের অবস্থা হয়েছে সেই রকম যে আমরা এমন একটা সরকার চেয়েছিলাম যে সরকার এত শক্তিশালী হবে না যে সে মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করবে, আবার এত দুর্বল হবে না যে যদি কোনো সামাজিক শক্তি অন্য কারো অধিকার কেড়ে নিতে পারে তাহলে হচ্ছে গিয়ে সেটার ক্ষেত্রে সরকার চুপ হয়ে বসে থাকবে। এইরকম আমাদের হচ্ছে ওই অ্যাডভার্টাইজমেন্টের উল্টাতে আমরা এমন একটা সরকার পেয়েছি, এই সরকার এত শক্তিশালী হয়ে যাচ্ছে অনেক সময় যে সে মানুষের অধিকারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করা শুরু করেছে। হিউম্যান রাইটস কমিশনের যে আইন টাইন সেগুলো অলরেডি একটা গুমের ঘটনা ঘটে গেছে, আর সে এই সামাজিক শক্তিগুলোর চাপে এমন দুর্বল আচরণ করছে যে এরা যখন এই বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো কনসার্ট বন্ধ করা বা এটা বন্ধ করার চেষ্টা করছে তখন হচ্ছে গিয়ে সরকার বাইস্ট্যান্ডার মতো চুপচাপ বসে আছে। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। বিএনপি যদি নিজেকে সত্যিকার অর্থেই একটা লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি হিসেবে দাবি করে, বিএনপি যদি মনে করে যে এইখানে একটা গণতান্ত্রিক পরিবেশ তাকে সে করতে হবে, তাহলে এমন কোনো ধরনের অ্যাক্টিভিটিস করা যাবে না যেটা হচ্ছে গিয়ে সোসাইটির যে মাইনরিটি ওপিনিয়ন সেইটাকে ক্ষতিগ্রস্ত করবে, সেটাকে বাধা দেবে, অথবা এমন কোনো গোষ্ঠী, সে মাইনরিটি হোক বা মেজরিটি হোক, সে তার নিজের ওপিনিয়নটা বাকিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আপনার কোনো একটা কিছু অপছন্দ হতে পারে, দ্যাটস ফাইন, সেটাকেই সমাজের সবাইকে গ্রহণ করতে হবে। এই যে ওপিনিয়নটা, এইটা হচ্ছে ক্লাসিক ফ্যাসিস্ট অ্যাক্টিভিটিস। এটাকে আপনি যখন হচ্ছে গিয়ে চাপাই দেওয়ার চেষ্টা করবেন এবং সেটা করতে গিয়ে আপনি অন্যজনকে একটা ক্ষতির সম্মুখীন পড়ছেন, আপনি তাকে যে শুধু বাধা দিচ্ছেন তা না, আপনি ফিজিক্যাল ভায়োলেন্সের জায়গায় চলে যাচ্ছেন। আসিফ ভাই, সরকার কোনো ভয় পাচ্ছে? সরকার কোনো ভয় পাচ্ছে? সরকার যেটা হচ্ছে সরকার পপুলার হতে যাচ্ছে, এইটার কারণ এই ধরনের যে একটা কাজকর্ম এটাকে নারাজ করতে চাচ্ছে, কাউকে সে হচ্ছে কি অখুশি করতে চাচ্ছে না, বরং যেই গ্রুপটা রিলেটিভলি উইক সে যদি ক্ষতিগ্রস্ত হয় সরকারও মনে করছে যে অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে পপুলার ওপিনিয়ন তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না। সো সরকার আসলে এগেইন যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে আপনার এই যে সোসাইটির এই যে একটা প্রবণতা সেটাকে যদি আপনি না থামাতে পারেন তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনো স্টেট হিসেবে আপনি টিকে থাকতে পারবেন না। সৌরভ ভাই, সবল সরকার এই জায়গায় দুর্বল আচরণ কেন করছে? রাজনীতির হিসেব নিকেশের কারণে। কারণ বিএনপি সরকারের বিরুদ্ধে এমন একটি শক্তি, যে শক্তি ঠিক প্রতিটি নাগরিকের পছন্দসই বেঁচে থাকার অধিকারে বিশ্বাস করে না। সুতরাং এবং সমাজে তো এরকম শক্তি আছে এবং ধীরে ধীরে এটা আরও শক্তিমান হচ্ছে। বিশেষ করে আমরা এক ফ্যাসিজম থেকে আর এক ফ্যাসিজমের দিকে যাওয়ার কথা, যেটা ফরাত মাজার বলেন যে জাতিবাদী ফ্যাসিজম ছিল, এখন ধর্মবাদী ফ্যাসিজম। আর যেটি হচ্ছে আপনি দেখবেন যে এই সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ বা ইত্যাদি, এক হচ্ছে অন্তর্বর্তী সরকার প্রথমে এটি একটা আত্মঘাতী কাজ করেছে যে এগুলোকে উস্কানি দিয়েছে, এগুলোকে প্রশ্রয় দিয়েছে, উস্কানি না দিলেও প্রশ্রয় দিয়েছে, বন্ধ করতে যায়নি। সুতরাং এই ধরনের ধারাবাহিকতা চলে আসছে। বিএনপি উচিত ছিল যে প্রথমে এটা শক্ত হাতেই করা। তারা মুখে বলেছে মব হতে দেওয়া হবে না, কিন্তু করতে দেওয়া হবে না কাজ। আরেকটি হচ্ছে সর্বশেষ যে তার রাজনৈতিক হিসাব, বিএনপির এখন রাজনৈতিক প্রতিপক্ষকে জামাত ইসলামী, জামাত ইসলামের সমর্থককে
ইসলামী অনুসারী, এদের ভাগ করতে যে জামাত ইসলামীর চেয়েও যারা ডানপন্থী, তাদের চেয়েও যারা রক্ষণশীল, তাদের সমর্থন পেতে যাচ্ছে। আপনি দেখেন হেফাজত ইসলাম বা আরও অনেকগুলো। তো এদের চাওয়া পাওয়ার সঙ্গে গণতন্ত্রের চাওয়া পাওয়া কখনোই মিলবে না। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এখন তাদের সাথে যদি আপনি তাদের সন্তুষ্ট করতে যান, আর যদি ব্রাহ্মণবাড়িয়া কোনো এলাকাকে বলেন যে এটা হচ্ছে নিষিদ্ধ, মানে এটা সবসময় নিষিদ্ধ হয়ে আসছে, তাহলে তো এটা ভয়াবহ মানে আতঙ্ক তৈরি করে। তা আমরা আশা করব যে সরকার অন্তত এটা বুঝবে। সরকার এটা শুধু বিএনপির জন্য না, বিএনপি মধ্যপন্থী দল না, বাংলাদেশ মধ্যপন্থী দল, মধ্যপন্থী দেশ। এটাকে আপনি কোনো ডানপন্থার দিকে, এমনকি বামপন্থার দিকে হলো যে অন্যের অধিকার কেড়ে নিতে পারবে না। প্রতিটি নাগরিকের তার যা করতে চায়, আপনি যে কিছুক্ষণ আগে বলতেছিলেন যে চর্চায় একটি খবর হয়েছে যে সেটা হচ্ছে এই যে বাদ্যযন্ত্র এর চাহিদা কমে যাচ্ছে, বিক্রি কমে যাচ্ছে, এটা কিন্তু আতঙ্ক তৈরি, এক ধরনের কনসিকুয়েন্স আমরা বুঝতে পারছি এটা। আজকে সৌরভ ভাই সময় শেষ করতে হচ্ছে আলাপ, নিশ্চয়ই আরো একদিন এইসব বিষয় নিয়ে আরো সামনে আলাপের সুযোগ হবে। আমরা আশা করব সরকার এসব জায়গায় আরো শক্ত অবস্থান নেবে বলে প্রত্যাশা রাখছি। দর্শক, শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।